দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশ। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যশোরে উলসি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জেলা ঈদগাহ ময়দানে বিএনপির জনসভা। প্লাস্টিক কারখানা, রাসায়নিক ও বর্জ্য অস্তিত্ব সংকটে রাজধানীর কাটাসুর খাল উদ্ধারে উদ্যোগ নেই ডিএনসিসির, নির্বিকার পরিবেশ অধিদপ্তরও। মানে এতটাই ক্ষতি, তাকে বারবার বলাতেও সে এখান থেকেই করছে না, সরাচ্ছে না। আশা থাকতে পারে না গন্ধের জন্য, এই কেমিক্যালের প্রচণ্ড গন্ধ হয়। আপনার মাধ্যমে যেহেতু জানতে পেরেছি, এটা কি অবস্থাতে ভালো করে জেনে একটা ব্যবস্থা নিতে হবে। কাল রূপপুর পারমাণবিক কেন্দ্রে দেয়া হবে ইউরেনিয়াম। ৩০০ মেগাওয়াট পাওয়ার আশা। গ্যাস জ্বালানি সংকটে চট্টগ্রামে বন্ধ ৫টি বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিংয়ে ভোগান্তি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হাম। সিলেটে আরও এক শিশু মৃত্যু। হাসপাতালে রোগী ভর্তি অব্যাহত। পশ্চিমবঙ্গে নির্বাচনের শেষ ধাপের প্রচারণা তুঙ্গে। ভোটার আকর্ষণে মাঠ চষে বেড়াচ্ছেন মোদি মমতা। সবার চোখ মুসলিমদের দিকে। ঘণ্টাখানেক পর টি-20তে বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি। ওয়ানডের মতো জয় ধরে রাখার আশা টাইগারদের। ৩ পেসার পরিবর্তনের আভাস। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোয়া খন্দকার। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি লাইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। একটি রাজনৈতিক গোষ্ঠী গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে উলসি খাল খনন কাজের উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় একটি পক্ষ। জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদেরকে ৫ আগস্টের মতো মানুষ জবাব দেবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দেশের ভাগ্য পরিবর্তনে কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি যতবারই সরকার গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় ততবারই নানা ষড়যন্ত্র হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির ওপর চাপ পড়লেও পর্যায়ক্রমে সরকার সব প্রতিশ্রুতি পূরণ করবে। বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। সরকারের ২ থেকে ৪ মাসে বন্ধ থাকা অনেক কলকারখানা চালু হয়েছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা সব কারখানা চালু হবে বলে বহু শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তিনি। এছাড়া বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবে সরকার। একই সাথে নারীদের জন্য এলপিজি কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এতে করে মা বোনদের রান্নায় কোনো সমস্যা হবে না। আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এই সরকার বাস্তবায়ন। মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলার যদি আশঙ্কা পায় প্রিয় ভাই বোনেরা। প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে জানাবেন। সম্ভবত বিকেলে জেলা ঈদগাহ ময়দানে বিএনপির জনসভা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উলসি খাল উদ্বোধন করে, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি যশোরে পথে রওনা হয়েছেন এবং যশোর সার্কিট হাউসে একটি মতবিনিময় রয়েছে। এরপর সেখান থেকে তিনি যশোর মেডিকেল কলেজ এবং পরবর্তীতে যশোর পাঠাগার উদ্বোধন কার্যক্রমে অংশ নেবেন এবং পরবর্তীতে বিকেল নাগাদ তিনি যশোর ঈদগাহ মাঠের জনসভায় যোগ দেবেন। যে ঈদগাহ মাঠের জনসভায় ২০১১ সালে রোড মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে সবশেষে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথমত এই উলসি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন। সেই খালটি যেটি ১৯৭৬ সালে প্রায় ৫০ বছর আগে তাঁরই পিতা জিয়াউর রহমান কর্মসূচি, খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তনে কিংবা স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে খাল খনন কর্মসূচি তার সূচনা করেছিলেন। পিতার রেশ ধরেই
ছেলে এখানটায় আসলেন এবং তার নিজস্ব যেসব উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি সেসবের কথা পুনর্ব্যক্ত করলেন। তবে এই খাল খনন কর্মসূচিতে সে প্রধানমন্ত্রী যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেটি একটা আলাদা গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন যে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জুলাই সনদের অর্থ পরিবর্তন করে এবং নিজেদের স্বার্থের জন্যই সেই বিভ্রান্তিকারীদের মধ্যে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির সংখ্যা, সেটিও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সে সঙ্গে বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিএনপি সরকার কাজ করছে এবং বিএনপির রাজনীতিই তাই, কিন্তু সেই রাজনীতি কিংবা সরকার গঠন করলে বিএনপি বিগত সময়েও নানান ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে, ষড়যন্ত্রের মুখে পড়েছে। সেই একই রকম ষড়যন্ত্র আবারও হচ্ছে এমনটি ইঙ্গিত দিয়েছেন তিনি এবং সেই সঙ্গে বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার জন্য কেউ যদি চেষ্টা করে, চক্রান্ত করে, সেই চক্রান্তের জবাব সাধারণ মানুষ 5 আগস্টের মতোই দেবে। এবং পতিত সরকারের কথা উল্লেখ করেছেন যারা জুলাই আন্দোলনের প্রেক্ষিতে যাদের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটেছিল, সেই সরকারের যে পাচারকৃত অর্থ সেগুলিতে সে ফেরত এনে জনগণের স্বার্থে ব্যবহারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলের জনসভায় নিশ্চয়ই আরও বেশ কিছু উল্লেখযোগ্য বক্তব্য থাকবে তার বক্তব্যে এবং সাধারণ মানুষ এই অঞ্চলে অর্থাৎ এই উলশি খাল পুনর্খনন কর্মসূচির মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের মানুষের দাবি দেওয়ার মুখেও পড়েন কিছু, সেই সব বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে নানান ধরনের প্রতিশ্রুতি আর আশ্বাসও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচিতে যোগ দিয়ে। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। প্লাস্টিক কারখানার রাসায়নিক আর কঠিন বর্জ্যে বিষাক্ত রাজধানীর কাটাসুর খাল পাড় দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা। সরাসরি খালে ফেলা হয় এসব কারখানার বর্জ্য। এর ফলে খালটিতে প্রাণের অস্তিত্ব পড়েছে সংকটে। যাদের এটি দেখার কথা সেই পরিবেশ অধিদপ্তর আর উত্তর সিটি কর্পোরেশন দেখাচ্ছে নানা অজুহাত। শাকিল হাসানের রিপোর্ট, ছবি SRS আলীর। একসময় এই খালে ছিল পানি প্রবাহ। বুড়িগঙ্গা থেকে বসিলা এলাকায় 1.5 কিলোমিটার প্রবাহিত হয়েছে কাটাসুর খাল। পুরনো দিনের স্মৃতি স্থানীয়দের এখনো তরতাজা। ছোটবেলা থেকে নৌকা চলছে, সবসময় আমরা যাতায়াত করছি মোহাম্মদপুর থেকে বসিলা। 1000 ফুটা বোট চালাচ্ছেন হেন্দা, এই মাহমুদ গেতাম মাহমুদ হেন্দা আমি যাত্রী নিয়ে আইতাম যেতাম, ভাবা তো কিছুই না, সব মোয়ালাদা বইরা আলাদা। সুখ স্মৃতির বিপরীতে অন্ধকার। খালটি এখন থুকছে অস্তিত্ব সংকটে। পাড় ঘেঁষে গড়ে উঠেছে কারখানা। ভেতরে দেখা যায় মেশিনে প্লাস্টিক ভাঙা হচ্ছে, আরেকটি জায়গায় সেসব প্রক্রিয়াজাত করা হচ্ছে। সেখান থেকে রংযুক্ত রাসায়নিক ড্রেনের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে খালে। পানি তো খালে যাইতেছে। খালে কেন ফেলতেছেন? ওই মেশিনের পানি, তো মেশিনের গরম পানি, এটা পানি ফেলার লেগে জায়গা তো নাই, এই জন্য অনেক যায়। প্লাস্টিকে কোনো কেমিক্যাল নাই? না না, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। কারখানার ফেলা কঠিন বর্জ্যে ভরাট হচ্ছে খাল, নষ্ট হচ্ছে মাটি, আর রাসায়নিকের কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারছে না। স্থানীয়দের আপত্তির পরও প্রকাশ্যে চলছে কারখানাটি। ক্ষতি হচ্ছে অনেক, মানে এতটাই ক্ষতি, তাকে বারবার বলাতেও সে এখান থেকেই করছে না, সরাচ্ছে না। গুড়ামোড়া যা আছে, আবিজাবি ময়লা সব আইতাছে। বাসায় থাকতে পারে না গন্ধের জন্য, এই কেমিক্যালের প্রচণ্ড গন্ধ হয়। খালপাড়ে স্থাপিত প্লাস্টিক কারখানার পেছনে আছে প্রভাবশালীদের সমর্থন, তাই নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। শুধু অবৈধ দখল নয়, কাটাসুর খালের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পাড় ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা প্লাস্টিক ফ্যাক্টরিগুলো। এসব কারখানার বর্জ্য এবং দূষিত কেমিক্যালযুক্ত পানি খালের পানিকে দূষণ করছে, পাশাপাশি জনস্বাস্থ্যের প্রতি তৈরি করছে প্রচণ্ড ঝুঁকি। কাটাসুর খালটি দেখভাল করার দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। প্লাস্টিক কারখানাগুলোর দখল দূষণ সম্পর্কে জানে না সংস্থাটি, তবে এখন কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসক। যারা ভাঙারি দোকান টোকান করে তারা ওই বোতল টোতলগুলো এখানে পাশে এনে রেখে সেখান থেকে আবার বস্তায় ভরে তারা আবার বিভিন্ন জায়গায় রিসাইকেলের জন্য বিক্রি করে কিংবা ব্যবহার করে। তো আমি আপনার মাধ্যমে যেহেতু জানতে পেরেছি, এটা কি অবস্থাতে ভালো করে জেনে একটা ব্যবস্থা নিতে হবে। সরকারি নথিতে খালটির প্রস্থ 10 থেকে 15 মিটার, তবে কোথাও কোথাও এর প্রস্থ নেমে এসেছে 5-6 মিটারে। খালটির পাড় দখল করে গড়ে উঠেছে সুউচ্চ ভবন। অবৈধ দখলমুক্ত না করে খনন করা হলে সুফল মিলবে না বলে মনে করছেন স্থানীয়রা। এই এলাকার বাসী উদ্যোগ নিতে হবে, জানিয়ে ময়লা না ফালাইতে পারে, যে ফালাবে তার জরিমানা হবে। কাটাসুর খালটি মোহাম্মদী হাউজিং হয়ে রামচন্দ্রপুর খালে গিয়ে পড়েছে। এই এলাকার জলাবদ্ধতা নিরসনে খালটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। শাকিল হাসান,
যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে 1.5 বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে সিলেটেই প্রাণ গেল 12 জনের। 24 ঘন্টায় সিলেটে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 38 জন, চিকিৎসাধীন রয়েছেন 172 জন। রাজশাহী মেডিকেলে হামও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি 17 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 27 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 110 জন। সিলেট ও রাজশাহী ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। অনেক হাসপাতালেই আইসোলেশন ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ছোঁয়াচে রোগটির সংক্রমণ ঝুঁকি বাড়ছে। হামও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝেও। এবারে হামের পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে একটু চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল রয়েছেন আমাদের সঙ্গে। জুয়েল, হামে আক্রান্তরা কি হাসপাতালে ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা, কি অবস্থা হাসপাতালের? চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে যেটি চিকিৎসার যে বিষয়টি রয়েছে, রোগী হচ্ছে প্রচণ্ড বেশি। গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে 31 জন রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে আইসোলেশনে 94 জন রোগী কিন্তু জেলা হাসপাতালে ভর্তি আছেন। এখন যদি আপনাকে দেখায়, আসলে সবচেয়ে দুর্বিষহ বিষয় হচ্ছে একে তো গাদাগাদি রোগীর সংখ্যা বেশি, অনেকে ফ্লোরিং করে আছেন, পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট। এই মুহূর্তে কিন্তু এই হাসপাতালের জেলা হাসপাতালে কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই, যার কারণে রোগীরা প্রচণ্ড গরমে কিন্তু হিমশিম খাচ্ছে এবং বিশেষ করে শিশুরা যারা হামাক্রান্ত তারা কিন্তু ছটপট করছে। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু জেলা হাসপাতালে প্রায় 700-র কাছাকাছি রোগী কিন্তু ভর্তি আছে। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে এখন পর্যন্ত 250 জন রোগীকেই চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে জনবল থাকার কথা সেটি কিন্তু নাই। বিশেষ করে ডাক্তার এবং স্টাফ যারা রয়েছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত 250 শয্যা হাসপাতালের যে জনবল দরকার, যে কাঠামো থাকা দরকার সেটি কিন্তু নাই। উপরন্ত প্রায় 700 জন রোগী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন। বিশেষ করে বলা যায় যে হাসপাতালের ফ্লোরিং থেকে শুরু করে বারান্দা, করিডোর এবং সব জায়গায় কিন্তু রোগী ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কারণে কিন্তু এই একে তো চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, পাশাপাশি হাম যেহেতু ছোঁয়াচে রোগ, পাশাপাশি অন্যান্য ছোঁয়াচে রোগের কারণেও আক্রান্ত হচ্ছে রোগীরা বেশি। বিশেষ করে অনেক রোগী কিন্তু একবার বা দুইবার চিকিৎসা নিয়ে যাওয়ার বাড়ি ফিরে যাওয়ার পরেও চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে আবারও ভর্তি হচ্ছেন। এরকম বেশ কিছু রোগীর সাথে আমাদের কথা হয়েছে। সুতরাং বলা যায় যে হামের পরিস্থিতি যে উত্তরণ ঘটছে বা চিকিৎসা সেবার যে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি এবং হামের পরিস্থিতি দিন দিনই কিন্তু অবনতির দিকে যাচ্ছে। ছোঁয়া, আপনার মাধ্যমে দেখলাম হাসপাতালের চিত্র। জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার আরেক সহকর্মীর কাছে যেতে চাই, তিনি রাজধানীর হামের খবর জানাবেন। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে তিনি যুক্তই আছেন তানভীর সিদ্দিক টিপু। টিপু, একদিকে তো হামের প্রকোপ বাড়ছে, অপরদিকে দেখা যাচ্ছে যে সুস্থ হয়ে অনেকে বাড়িও ফিরছেন। সব মিলিয়ে আপনি হাসপাতালের অবস্থা কি দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? আমি কিছুক্ষণ আগে সংক্রামক ব্যাধি হাসপাতালে ছিলাম। এই মুহূর্তে আমি নগর স্বাস্থ্য কেন্দ্রে আছি মহাখালীতে এবং এখানে মূলত টিকা কার্যক্রম চলছে, সেই খবরটি জানানোর চেষ্টা করছি। আপনি জানেন যে সকাল থেকে আমরা রাজধানীর যে হাসপাতালগুলোতে ছিলাম, ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল, তারপরে সংক্রামক ব্যাধি হাসপাতাল, এই হাসপাতাল দুটিতে 500-র বেশি রোগী কিন্তু এখনই হাম সহ ছোট বড় মিলিয়ে তারা ভর্তি আছেন এবং যারা ডাক্তার রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে যারা এই তাদের কাছে আসছেন তাদের মূলত ঢাকার বাইরে থেকে রেফার হয়ে যে যারা রোগী আছেন হামের রোগী তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং অনেকেই শুরুতে বাসায় টোটকা চিকিৎসা নিচ্ছেন বা হামের টিকা নিচ্ছেন না, ফলে এই ঝুঁকিটা কিন্তু বাড়ছে এবং চিকিৎসকরা বারবার করেই হামের টিকা দান কর্মসূচিকে উৎসাহিত করছেন এবং টিকা নিতে যারা হামের যারা শিশু আছে তাদেরকে যেন টিকা দেওয়া হয় সেটি নিশ্চিত করতে বলছেন। আপনি জানেন যে 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেটির গতকাল সকাল 8টা পর্যন্ত সেটির তথ্য মতে এখন পর্যন্ত 73 লাখ
74,000 শিশুকে টিকাদান সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ এখনো প্রায় 1 কোটির বেশি শিশুরকে টিকাদান কর্মসূচি এর আওতায় আনা যায়নি। ফলে এবং প্রতিদিনই এই টিকা কার্যক্রম চলছে। এখন পর্যন্ত গতকাল প্রায় 10 লক্ষ শিশুকে টিকা দেওয়া হয়, যার মধ্যে ঢাকাতেই 2.5 লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। অনেক ধন্যবাদ টিপু আপনাকে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। এটি সফল হলে প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আর এতে উচ্ছ্বসিত এলাকার মানুষও। পাবনার ঈশ্বরদীতে পদ্মার তীরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রটিতে শুরু হতে যাচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর 2017 সালের 30 নভেম্বর প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়। রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া। বাংলাদেশে বর্তমান যে কারেন্টের যে সংকট, এই সংকটের একটা বড় ভূমিকা পালন করবে আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 28 তারিখের পরে আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন বিদ্যুতের সম্ভাবনা আশা করছি। বিদ্যুৎ যখন উৎপাদন হবে তখন আশেপাশে এলাকা বা সারা বাংলাদেশে রাজশাহী খুলনার ভিতরে যে বিদ্যুতের ঘাটতিটা সেটা অনেকটাই পূরণ হবে। দীর্ঘদিন পর কার্যক্রম শুরু হওয়ায় আশাবাদী এই অঞ্চলের সাধারণ মানুষ। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে সামগ্রিকভাবে মানুষের ভোগান্তি কমবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা খুবই খুশি, কারণ আমরা এর মাধ্যম দিয়ে বিদ্যুৎ পাবো এবং আমাদের যারা যুবক আছে, তারা বেকার আছে, তারা এখানে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এই যে বিদ্যুতের যে কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে ঘুমানো যায় না, নিজেদের কষ্ট, সারাদিন রোদ্রে থাকা লাগে, মানে বিদ্যুৎটা কেন্দ্রটা চালু হলে পরে যদি সকলের ঘরে ঘরে বিদ্যুৎটা পর্যাপ্ত পরিমাণে যায়, তাহলে পরে আমরা সকলে ভালো থাকতে পারবো। জ্বালানি লোডিং শেষে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর আগস্ট মাসের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের। এটা মূলত এখন রিঅ্যাক্টরটা চালু হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা ধারণা করছি মিড অফ অগাস্ট, সেকেন্ড অফ থার্ড উইক অফ অগাস্টের মধ্যে আমরা মোটামুটি 300 মেগাওয়াট গ্রিডে আমরা বিদ্যুৎ দিতে পারবো। রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে এ পর্যন্ত 2টি ইউনিট নির্মাণ করা হয়েছে। পূর্ণাঙ্গ কার্যক্রম শেষে এই 2টি ইউনিট থেকে উৎপাদন হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। জারিন অর্নি, যমুনা নিউজ। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. গ্যাস ও জ্বালানি সংকটে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে 24টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি বন্ধ, বাকিগুলোর উৎপাদনও নেমেছে অর্ধেকে। জাতীয় গ্রিড থেকেও সরবরাহ কমায় চট্টগ্রামে প্রতিদিন গড়ে লোডশেডিং 170 মেগাওয়াট ছাড়িয়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় জনভোগান্তি চরমে। বৈশাখের কাঠ ফাটা রোদ, তার উপর লোডশেডিং, গরমে অতিষ্ঠ মানুষ প্রশান্তির জন্য ছুটে এসেছে প্রকৃতির সান্নিধ্যে। চট্টগ্রামে সিআরবিতে দিনভর দেখা মেলে এমন চিত্র। গাছতলা বসছি, কিছু হাওয়া বাতাস খাচ্ছি, ভালো লাগতেছে। ঘরে তো শান্তিতে থাকা যাচ্ছে না, কখন বাদে বাদে কারেন্ট চলে যায়। গাছের নিচে একটু ছায়া আছে, একটু ঠান্ডা লাগে, একটু ভালো লাগে আর কি। এর লেগে গাছের নিচে এসে বসে রয়েছি। গাড়ি চালাইও শান্তি পাচ্ছি না, তো একটু রেস্ট করতেছি, শরীর আবার শান্তি লাগলে তারপরে গাড়ি নিয়ে বের হবো। গত কয়েকদিন ধরে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। এই যেমন চট্টগ্রামের অন্যতম বৃহৎ মার্কেট রিয়াজউদ্দিন বাজারে দিনভর অবস্থান করে দেখা যায় প্রতি 1.5 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর বিদ্যুতের লুকোচুরি। আমরা এভাবে হলে ব্যবসা কীভাবে করবো? যদি আইপিএসও ব্যাকআপ দিচ্ছে না,
কারেন্ট গেছে এখন 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। একবারে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, কোনো সময় আধা ঘন্টা পরে আসে, কোনো সময় আবার 2 ঘন্টাও থাকে। সর্বোচ্চ তো 7 ঘন্টায় আমরা ব্যবসা করতেছি। 7 ঘন্টার মধ্যে মনে হচ্ছে না যে 3 ঘন্টাও আমরা ঠিকমতো কারেন্ট পাচ্ছি বলে মনে হচ্ছে না। বাসাবাড়ি ও অফিস আদালতের চিত্র একই। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাকআপ দিতে পারছে না আইপিএস, তেলের অভাবে চলছে না জেনারেটর। 1 ঘন্টা আসলে আধা ঘন্টা পরে চলে যায়, 10 মিনিটও থাকে না। প্রচণ্ড কারেন্টের সমস্যা দিচ্ছে। 3 গুণ তেল বেশি যাচ্ছে, তারপরে আমরা কি জেনারেটরটা আপনার চালাতে পারছি না। ঘন্টা 2 ঘন্টা চালানোর পরেও কি আমরা কি বন্ধ রাখতে হচ্ছে। তো অনেক গরম পড়ে এখন, জেনারেটর অল্প সময় চালাইলেই গরম হয়ে যায়, আর আমরা স্বাভাবিক মতন তেলও পাচ্ছি না। চট্টগ্রাম অঞ্চলে 24টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি সরকারি, 18টি বেসরকারি মালিকানাধীন। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4600 মেগাওয়াটের বেশি, কিন্তু রক্ষণাবেক্ষণ জটিলতা এবং জ্বালানি তেল ও গ্যাস সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকেরও কমে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমেছে, ফলে দিনে গড়ে প্রায় 170 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং থাকছে। আমার চাহিদাটাও ফিক্সড না। সকালবেলা আমার চাহিদা ছিল 1100 মেগাওয়াট, আমাকে দিয়েছে 800 মেগাওয়াট, 300 মেগাওয়াট সেটি আছে। এখন কত হচ্ছে? এখন 1100 মেগাওয়াট খোলার লোড, এখন দিয়েছে 1000 মেগাওয়াট, আমি 200 মেগাওয়াট। তবে সম্প্রতি চট্টগ্রাম সফরে আসা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি, লোডশেডিং এখনও সহনীয় পর্যায়ে আছে। আমাদের এই মুহূর্তে যখন আমাদের এই সংকট, আমরা দুটো সেক্টরকে প্রায়োরিটি দিয়েছি। একটি হচ্ছে আমাদের কৃষি, আরেকটি হচ্ছে শিল্প। হাউস হোল্ডের লোডশেডিংয়ের মাত্রা বাড়াতে হচ্ছে, কারণ আমাদেরকে ওই দুটো জায়গায় ফোকাস করতে হচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভুল ও অপতথ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, যা এখন অনেকটা যুদ্ধের মতো, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা, অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক যে সম্পর্ক রয়েছে তা আরও জোরালো করতে চায় বাংলাদেশ। রাষ্ট্র এবং সরকার কিভাবে জনগণকে এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দিতে পারে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার রাষ্ট্রদূতের কার্যালয় এবং আমাদের মন্ত্রণালয় থেকে আমরা পারস্পরিকভাবে যৌথভাবে খোঁজার চেষ্টা করব যে কোথায় আমরা গণমাধ্যমের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে পারি। মিথ্যা ও হয়রানিমূলক মামলা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সবাই সমান আইনি সুযোগ পাবেন, এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা। সকালে করাইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথাই বলেন তিনি। জানান, জার্মান সরকারের সহায়তায় বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার। পাশাপাশি দেশে সমতাভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। আইনমন্ত্রী বলেন, ভয়ে লুকিয়ে থাকার দিন শেষ। জনসাধারণের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে সরকার। এই কর্মসূচিতে কেউ অবহেলার শিকার হলে আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তিনি। এ সময় বিচার বিভাগের আলাদা সচিবালয় ইস্যুতে বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে নানান ঘাটতি ও সাংঘর্ষিক বিধান ছিল, তাই এ নিয়ে সংসদে নতুন নতুন বিল আনা হবে। মানুষের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সেই কর্মসূচিতে আমাদের সাথে অংশীজন হিসাবে আছেন জার্মান সরকার। জার্মান সরকারের আর্থিক সহায়তায়, তাদের সক্রিয় অংশগ্রহণে আমরা এই কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে জামায়াত জোটের একজনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর শূন্য আসন পূরণ হবে কিভাবে, সেই প্রশ্ন সামনে আসছে। নির্বাচন কমিশন বলছে, ওই প্রার্থী আপিল করতে পারবেন বা আদালতেও যেতে পারবেন। তাতেও প্রার্থিতা না ফিরলে উপনির্বাচন দিতে হবে, তখন আসনটি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ এনসিপি নেত্রী মনিরা শারমিনের আসনটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সংসদের বিএনপি সমর্থিত জোট এবং স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল।
সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। ফলে ত্রয়োদশ সংসদে বিএনপি জোট পায় ৩৬ জন, জামাত সহ ১১ দলীয় ঐক্য ১৩ আর স্বতন্ত্র জোটের ১ জন নারী। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সবাই উতরে গেল ছিটকে পড়েছেন ১১ দলের শরিক এনসিপি নেত্রী মনিরা শারমিন। সরকারি চাকরি ছাড়ার ৩ বছর পার না হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়। এ নিয়ে ইসিতে আপিলও করেছেন তিনি। মনিরা শারমিন প্রার্থিতা না পেলে শূন্য আসনের কি হবে? দেশে সংরক্ষিত নারী আসনে ভোটাভুটির নজির নেই। দল ও জোটের সমান সংখ্যক প্রার্থী থাকায় বরাবরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। তবে আইন বলছে জোটের বরাদ্দ পাওয়া আসন শূন্য হলে উপনির্বাচন করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট একটি জোটে সীমাবদ্ধ থাকবে না আসনটি। যদি কোনো আসন শূন্য হয়, এরকম জোট ভিত্তিক বা অন্য কোনোভাবে আসন শূন্য হয়, অর্থাৎ সেটা কোনো কারণে বাতিল হতে পারে, অন্য কোনো কারণে শূন্য হতে পারে, সেই শূন্য আসনটা কিন্তু তখন আর ওই জোটের জন্য সংরক্ষিত থাকে না। এই আইনের ৩০ ধারায় বলা আছে যে এটা তখন উন্মুক্ত হয়ে যাবে। অতীতে সংরক্ষিত নারী আসনে ভোটের প্রয়োজন না হলেও এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। শূন্য আসন উন্মুক্ত হলেই নতুন তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে সংসদ সদস্যরা ভোট দিয়ে সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত করবেন। সবার সুযোগ আছে, এখন কে এটা কন্টেস্ট করবেন বা করবেন না তো তাদের রাজনৈতিক দল বা জোটের বিষয়, কিন্তু সংঘাতের কোনো সুযোগ এখানে নেই। এটা আইন তো খুবই স্পেসিফিক যে কারা কারা কন্টেস্ট করতে পারবেন। একটা সময় যেমন জোটের মধ্যে লিমিটেড ছিল, এখন এটা একটু ওপেন হয়ে গেছে। এখন ৩০০ মাননীয় সংসদ সদস্যই ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে এখন প্রত্যেকটা জোট থেকেই যেহেতু ইলেকশন করার সুযোগ আছে, ইলেকশন যদি তারা চান করতে পারবেন। তবে রাজনৈতিক দল ও জোট সমঝোতায় পৌঁছলে শূন্য আসনটি যে জোট হারিয়েছে সেটি তাদেরই হতে পারে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলা থেকে আগাম জামিন পেয়েছেন জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে ৮ সপ্তাহের জন্য জামিন দেন। পাশাপাশি সিরাজগঞ্জ আদালতে গিয়ে আত্মসমর্পণ করার আদেশও দেওয়া হয়। আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না, এটি ভুলভাবে করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন, নারী সংসদ সদস্যদের নিয়েও বিরূপ মন্তব্য করেন, যা দুঃখজনক। এর আগে ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিদ্যুৎ ও খনিজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মসজিদে বলেছেন উনি নাস্তিক, উনি ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওনাকে নাস্তিক বলছেন। আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম, আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন ৮ সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত। ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির সময়ে মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে, তবে সেগুলো বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত নয়। বিবৃতিতে এমনটি জানিয়েছে হিলসবোরো কাউন্টি পুলিশ। এতে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান। তবে উদ্ধার করা দেহাবশেষের পরিচয় শনাক্তে সময় লাগবে বলে জানানো হয়। এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ড নিয়ে আদালতে শুনানি হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে ২৭ বছর বয়সে লিমনকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, লিমনের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা তার পিঠের নিচের অংশ থেকে লিভার ভেদ করেছিল। এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম সালে আবু গরবের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশকে উদীয়মান বাজার মনে করে জাপান, সেজন্য বিনিয়োগ বাড়াতে চায় এখানে থাকা প্রায় ৫৭ কোম্পানি। কিন্তু কর ব্যবস্থা, প্রশাসনের গতি ও মজুরি নিয়ে উদ্বেগ কাটছে না, কথা জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রোর ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমুরা। সম্প্রতি ঢাকা সফরে এসে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন তিনি। জানান, কার্যকর অনলাইন সেবা না পেলে বাংলাদেশে বিদেশিদের ব্যবসা করা কঠিন হবে। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্য শুরু স্বাধীনতার পরপরই। প্রথম কয়েক দশকে ব্যবসা সীমিত থাকলেও গতি বাড়ে ২০০০ সালের পর থেকে। পরিবর্তন আসে তৈরি পোশাক, প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতকে ঘিরে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $4 বিলিয়ন। এলডিসি গ্র্যাজুয়েশনের আগে জাপানের সাথেই প্রথম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করে বাংলাদেশ।
দুই দেশের বাণিজ্যের নতুন সুযোগ খুঁজতে সম্প্রতি বাংলাদেশ সফরে আসেন জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমুরা। আলোচনা হয় নতুন সরকারের নীতি নির্ধারকদের সাথে। ঢাকা ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে তিনি জানান 2 বছরের মধ্যে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশি জাপানি কোম্পানিগুলোর প্রায় 57% দ্রুত ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে। আগ্রহের হিসাবে বললে ভিয়েতনাম কিংবা আসিয়ানভুক্ত দেশের গড়ের তুলনায় বাংলাদেশের অবস্থান উপরে। শান্তিপূর্ণ নির্বাচন ও নতুন সরকার আসায় কোম্পানিগুলো এখন বিনিয়োগের দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ভাবছে। স্থিতিশীল পরিবেশ থাকলে শুধু জাপান না, অন্য দেশের বিনিয়োগও টানা সম্ভব। তবে সুখবরের মাঝে কিছু বিপত্তিও আছে। বাংলাদেশে ব্যবসা করছে এমন 172টি কোম্পানির উপর জরিপ পরিচালনা করে জেট্রো বলছে 5টি দিক নিয়ে উদ্বেগ কাটছে না। এনবিআর এর কার্যক্রম নিয়ে আপত্তি সবচেয়ে বেশি। 60% প্রতিষ্ঠান মনে করে প্রশাসনের কাজের গতি যথেষ্ট না। 58% দুশ্চিন্তা শ্রমিকের মজুরি নিয়ে। এর বাইরে বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো নিয়েও দুর্বলতার কথা জেনেছে জেট্রো। কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট সমাধান আশা করি আমরা। এটি শুধু কাস্টমস কর্মকর্তাদের সাথে নয়, ব্রোকারদের সাথেও হতে হবে। তাই সার্বিক বিষয়টি এনবিআর এর খতিয়ে দেখা উচিত। পাশাপাশি এইচএস কোড স্পষ্টীকরণে সামঞ্জস্য ও অনলাইন সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। জেট্রোর ভাইস প্রেসিডেন্টের মতে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বাড়লেও মধ্যম সারিতে পর্যাপ্ত কর্মী তৈরি হচ্ছে না। বাংলাদেশের দক্ষ শ্রমিকের চেয়ে ব্যবস্থাপকের ঘাটতি বেশি। মনে রাখতে হবে তারাই সামনে বড় পদে নেতৃত্ব দেবেন। এমন জনবল না থাকলে বিদেশিদের জন্য ব্যবসা বাড়ানো কঠিন। এটি সমাধানে শুধু বিদেশ থেকে কর্মী আনলে চলবে না, স্থানীয় দক্ষতা বাড়াতেও কাজ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে 350টি জাপানি প্রতিষ্ঠান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ থাকা সরকারি কারখানা সচল করতে চায় সরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতেই পুনরুজ্জীবিত হবে এসব শিল্প। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সেমিনারে জানানো হয় পোশাক শিল্পের পাশাপাশি ডিজিটাল ইকোনমি, ওষুধ, আইসিটিতে বিদেশি বিনিয়োগ টানার উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড ও বিডার যৌথ পর্যালোচনা বলছে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ধারা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। 2019 সালে বিনিয়োগের পরিমাণ $1.86 বিলিয়ন থাকলেও বৈশ্বিক অস্থিতিশীলতায় 2024 সালে তা কমে $1.26 বিলিয়ন নেমে আসে। তবে 2025 সালে বিনিয়োগের চিত্র আবারও ইতিবাচক মোড় নেয়, $1.77 বিলিয়ন উন্নীত হয়। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় মাথাপিছু বিনিয়োগের হারে বাংলাদেশ পিছিয়ে আছে। আমরা যদি এতদিন সেকেন্ড গিয়ারে চলতাম, আমাদের এখন আসলে ফিফথ গিয়ারে গাড়িটা চালাতে হবে। তা না হলে আমাদের পক্ষে কোনোদিনই আমাদের প্রতিযোগী রাষ্ট্রদের সাথে কম্পিট করে গ্লোবাল ইনভেস্টমেন্ট আনা সম্ভব হবে না। একই সাথে আমাদের দেশের মানুষের জন্য তাদেরকে যে ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার কথা বাংলাদেশ সরকারের, সেটা আমরা হয়তো পুরোপুরি অ্যাচিভ করতে পারছি না বা পারবো না যদি আমরা না আরেকটু দ্রুততার সাথে আমাদের যে প্ল্যানগুলো আছে এগুলাকে বাস্তবে রূপ দেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির আগ মুহূর্তে তুঙ্গে প্রচারণা, মিছিল আর সমাবেশে সরগরম শহর থেকে শহরতলি। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত হেভিওয়েটরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী নেতা রাহুল গান্ধী থেকে আসাউদ্দিন ওয়াইসি কিংবা নওশাদ সিদ্দিকী, সবার চোখ মুসলিম ভোটারদের দিকে। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির বাকি মাত্র 2 দিন। জমজমাট রাজনৈতিক প্রচারণায় মুখরিত গোটা রাজ্য। শেষ মুহূর্তগুলোয় হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারণা দেখছে পশ্চিমবঙ্গবাসী। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। বসে নেই বিজেপির তারকা কর্মীরাও। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গের গদিতে বসার স্বপ্ন দেখছে তারা। এবার প্রয়োজন 200-এর বেশি বিধানসভা আসন জয়। প্রথম ধাপের নির্বাচনে শতাধিক আসন পাবে বিজেপি, এমন দাবি মোদী অমিত শাহের।
আত্মবিশ্বাসী দিদি মমতা ব্যানার্জিও। দাবি ৪ মে ফলাফল ঘোষণার পর চতুর্থবারের মতো সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। পথে পথে ঘুরে চলছে রাজ্যের ক্ষমতাসীন দলের প্রচারণা। দিন কি রাত, ঢাক ঢোল বাদ্য বাজনায় মুখরিত অলিগলি। কংগ্রেসের হাত ধরুন, বিধান রায়ের বাংলা গড়ুন, এই স্লোগান নিয়ে মাঠে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর দাবি, ধর্মীয় রাজনীতির মেরুকরণের মাধ্যমে ভোট বাক্স দখল করতে চায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস প্রার্থীকে জয়ী করার মধ্য দিয়ে বাংলার মানুষকে অন্যায়, অত্যাচার, শোষণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান রাহুলের। পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু, ওয়াকফা সম্পত্তি কেলেঙ্কারির বিচার সহ একাধিক বিষয়কে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত এআইএমইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকীও। मुस्लिम समाज का एक्सप्लॉयटेशन हो रहा है, सिर्फ वोट लिया जा रहा है, उनका डेवलपमेंट नहीं किया जा रहा। মোদি কিংবা অমিত শাহ, রাহুল গান্ধী কিংবা মমতা ব্যানার্জি, আসাদুদ্দিন ওয়াইসি থেকে নওশাদ সিদ্দিকী, নির্বাচনী বৈতরণী পার হতে সবার ভরসায় সংখ্যালঘু মুসলিমরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।